বন্ধুরা, আমরা আগের ভিডিওতে উইডোজ বের এপিসোড 1 আর এপিসোড 2 এর ব্যাপারে জেনেছিলাম। এই ভিডিওতে আমরা এপিসোড 3 আর এপিসোড 4 এর ব্যাপারে জানবো। এপিসোডের শুরুতেই আমাদেরকে একটি পুরনো প্রচারণামূলক ভিডিও দেখানো হয়। ভিডিওটিতে শহরের সাবেক একজন মেয়র দর্শনার্থীদের কাছে উইডোজ বেকে পরিচয় করে দিচ্ছেন। তবে ভিডিওটিতে এক অদ্ভুত বিষয় রয়েছে। নিজের পরিচয় ও বক্তব্য শেষ করার পর তিনি একটি দরজার পাশে অস্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকেন, যা পুরো দৃশ্যটাকে বেশ রহস্যময় ও অস্বস্তিকর করে তোলে। শুরু থেকে এটি এপিসোডের ভৌতিক পরিবেশ করে তোলে। অন্যদিকে শহরের পর্যটকদের সংখ্যা বেড়ে যাওয়ায় টম ভীষণ খুশি। শহরের রাস্তা দিয়ে গাড়ি চালানোর সময় দেখা হয় মারিসা নামে এক পর্যটকের সাথে। মারিসাকে কিছুটা বিভ্রান্ত দেখাচ্ছিল, কারণ কেউ কয়েকটা রাস্তার সাইনবোর্ডে অশালীন ও আজব লেখা লিখে নষ্ট করে দিয়েছিল। টমের সন্দেহ হয় যে এই দুষ্টুমির পেছনে হয়তো তার ছেলে ইভানের হাত রয়েছে, কারণ শহরের নানা ঝামেলা পাকানোর জন্য সে বেশ পরিচিত আছে। টম মারিসাকে গাড়িতে ওঠার প্রস্তাব দেয়। প্রথমে সে কিছুটা দ্বিধা করে এবং প্রস্তাবটি পরে ফিরিয়ে দেয়, কিন্তু যখন জানতে পারে যে টম আসলে এই দ্বীপের মেয়র, তখন সে রাজি হয়ে গাড়িতে উঠে বসে। কথাবার্তার সময় টম জানতে পারে যে মারিসা তার বান্ধবীর ব্যাচেলার পার্টিতে উদযাপন করতে উইডোজ বেতে এসেছে। সে এবং তার বন্ধুরা একই পুরনো সারাইখানায় অবস্থান করেছে। কথাবার্তার সময় টম তাকে একটি শহরের পুরনো ঐতিহ্যবাহী অনুষ্ঠান সম্পর্কে জানায়, যার নাম হলো ইনঅগুয়াল সুইম। এই অনুষ্ঠানটি পরের দিন অনুষ্ঠিত হওয়ার কথা আছে। উইডোজ বের বহু বছর পুরনো এই রীতি অনুযায়ী প্রতি বছর শহরের মেয়র সমুদ্রে সাঁতার কাটেন। এর উদ্দেশ্য হলো বাসিন্দা ও পর্যটকদের আশ্বস্ত করা যে সমুদ্র সম্পূর্ণ নিরাপদ এবং পানির নিচে কোনো সমুদ্র দানব বা বিপজ্জনক প্রাণী লুকিয়ে নেই। টম মারিসাকে অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানায় এবং জানায় যে সে সাঁতারের পর একটি সানসেট ককটেল পার্টিতে অনুষ্ঠিত হবে। এর বদলে মারিসা টমকেও সেদিন রাতে একটি স্থানীয় বারে দেখা করার আমন্ত্রণ জানায়। তাদের কথাবার্তা ও আচরণ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুজনের মধ্যে ধীরে ধীরে একটি আকর্ষণ তৈরি হচ্ছে। মারিসাকে নামিয়ে দেওয়ার পর টম নিজের অফিসে ফিরে যায় এবং ইনঅগুয়াল সুইমের প্রস্তুতি তদারকি করতে শুরু করে। বিশেষ করে মারিসা সেখানে উপস্থিত থাকতে পারে জেনে সে চায় সবকিছু যেন একদম নিখুঁত হয়। সেদিন সন্ধ্যায় টম নিজেকে প্রস্তুত করে মারিসার সঙ্গে দেখা করতে যায়, কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরও মারিসা সেখানে আসে না। হতাশ ও বিরক্ত হয়ে শেষ পর্যন্ত টম বাড়ির পথে রওনা দেয়। রাতের অন্ধকারে গাড়ি চালিয়ে ফেরার সময় হঠাৎ সে রাস্তার পাশে একটি বৃদ্ধ মহিলাকে একা দাঁড়িয়ে দেখতে থাকে। টম নিজেই গাড়িটা থামায় এবং জানতে চায় যে তার কোনো সাহায্যের প্রয়োজন আছে কিনা। প্রথমে বৃদ্ধা তাকে কোনো উত্তর দেয় না। তারপর খুব অস্বস্তিকর ভাবে সে ধীরে ধীরে টমের গাড়ির দিকে এগিয়ে আসতে শুরু করে। তার চলাফেরার মধ্যে এমন কিছু ছিল যা একেবারেই স্বাভাবিক বলে তো মনেই হচ্ছিল না। অস্বস্তি বোধ করে টম দ্রুত গাড়িটা পিছিয়ে কিছুটা দূরে নিয়ে চলে যায়। এরপর আবার থেমে চারপাশে তাকাতে সে অবাক হয়ে যায়। কোনোভাবেই সেই বৃদ্ধা তার গাড়ির ঠিক পিছনে এসে উপস্থিত হয়েছে। টম কিছু বোঝার আগে হঠাৎ একটি হাত গাড়ির পাশের জানলা দিয়ে ভেতরে ঢুকে তার হাতে প্রচন্ডভাবে আঁচড়ে কেটে দেয়। ভয়ে আতঙ্কিত হয়ে টম সঙ্গে সঙ্গে গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকাল টম এই ভয়ঙ্কর ঘটনার কথা সেফ বাশারকে জানায়, কিন্তু বাশার বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেয় না এবং মনে করে টম হয়তো অতিরিক্ত ভয় পেয়ে ঘটনাটাকে বড় করে দেখাচ্ছে। এরপর টম শহরের ডাক্তারের কাছে যায়, কারণ তার হাতে পড়া আঁচড়গুলো বেশ গুরুতর ছিল। ক্ষত পরীক্ষা করার পর ডাক্তার জানান এগুলো মানুষের নখের আঁচড়ের চেয়ে বরং কোনো প্রাণীর থাবার দাগের মতো দেখাচ্ছে। ডাক্তার আরো পরামর্শ দেন যে টমের উচিত হবে ইনঅগুয়াল সুইমে অংশ না নেওয়া, কারণ খোলা ক্ষত নিয়ে সমুদ্রের পানিতে নামা বিপজ্জনক হতে পারে। পরে টম অফিসে ফিরে আসে এবং সেখানে তার সহকারী রুথ তাকে জানায় যে মারিসা কিছুক্ষণ আগে তার খোঁজে এসেছিল। এই খবরটা শুনে টমের মন মুহূর্তের মধ্যে ভালো হয়ে যায়। ডাক্তারের সতর্কতা বা সত্ত্বেও সে সাঁতারে অংশ নেওয়ার ব্যাপারে আরো বেশি দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠে। অল্প সময়ের মধ্যে আগের রাতে রহস্যময় আক্রমণের কথা অফিসে অন্যরাও জেনে যায়। তখন কর্মীদের মধ্যে একজন রোজমেরি একটি অদ্ভুত ব্যাখ্যা করে। তার মতে টমের ওপর হয়তো সি হগ নামে একটি পরিচিত রহস্যময় সামুদ্রিক প্রাণী আক্রমণ করেছিল। এরপর রোজমেরি উইডোজ বেতে পুরনো লোককাহিনী অনুযায়ী সি হগ সম্পর্কে আরো বেশি বিস্তারিত তথ্য ব্যাখ্যা করতে শুরু করে। তার মতে এই ভয়ঙ্কর প্রাণী সাধারণত একাকী নাবিকদের লক্ষ্য করে এবং তাদেরকে অনুসরণ করতে করতে বাড়ি পর্যন্ত চলে আসে। সি হগ তার শিকারকে এমনভাবে আঁচড় দেয় যে ভুক্তভোগীর ত্বকের কিছু অংশ তার নোকের নিচে আটকে যায়, আর সেই ত্বকের টুকরোকে ব্যবহার করে প্রাণীটি তার শিকারকে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অনুসরণ করতে পারে। রোজমেরি আরো বলে যে সি হক অত্যন্ত দ্রুত ও ধৈর্যশীল হয়। এটি অপেক্ষা করতে থাকে যতক্ষণ না তার শিকার পুরোপুরি একা হয়ে পড়ে, তারপরে সে চূড়ান্ত আক্রমণ চালায়। কিন্তু ঠিক যখন সে গল্পের সব থেকে ভয়ঙ্কর অংশটা বলতে যাচ্ছিল তখন হঠাৎ কাশতে শুরু করে।
এবং তার কথা সে শেষ করতে পারে না। টম এইসব কুসংস্কারের গল্প শুনতে না চাইলেও একটি বিষয় তাকে চিন্তিত করে ফেলে। যদি এই কিংবদন্তি সত্যি হয়, তাহলে কি সিহক তাকে যে কোনো জায়গা থেকে খুঁজে বের করতে পারবে? কিছুক্ষণ পর ইনঅগুয়াল সুইম অনুষ্ঠানের জন্য টম সমুদ্র সৈকতে পৌঁছে যায়। সেখানে ইতিমধ্যে অসংখ্য পর্যটক জড়ো হয়েছিল। টম সবাইকে স্বাগত জানাতে মঞ্চে ওঠে, কিন্তু দুর্ভাগ্যবশত প্রযুক্তিযুক্ত সমস্যার কারণে মাইক্রোফোন সিস্টেমে বিদ্যুৎ চলে যায় এবং তার বক্তব্য ঠিকমতো কেউ শুনতেই পায় না। সংক্ষিপ্ত অনুষ্ঠানের পর টম সমুদ্রে নামে এবং নির্ধারিত চিহ্ন পর্যন্ত সাঁতার কাটে, কিন্তু ফেরার পথে হঠাৎ সে সমুদ্রের পানির ভেতরে নিজের পেছনে সিহক দেখতে পায়। ভয়ে আতঙ্কিত হয়ে সে যত দ্রুত সম্ভব তীরের দিকে সাঁতার কাটতে শুরু করে। এক মুহূর্তের জন্য মনে হয় যে সেই প্রাণীটি তাকে জলের নিচে টেনে নিয়ে চলে যাবে। প্রাণপণ চেষ্টা করার পর টম সামনে এগোতে থাকে এবং শেষ পর্যন্ত কোনোভাবে সে তীরে পৌঁছতে সক্ষম হয়। সে যখন জলের বাইরে বেরিয়ে আসে তখন সবাই অবাক হয়ে যায়, কারণ তার পায়ে নতুন করে এক আঁচড়ের দাগও দেখা যায়, যা ইঙ্গিত করে যে জলের নিচে সত্যি কোনো না কিছু প্রাণী তাকে আক্রমণ করেছিল। ঘটনায় ভীষণভাবে বিচলিত হয়ে টম সরাসরি ভিকের কাছে পৌঁছে যায়, যাকে দ্বীপের লোককাহিনী এবং কিংবদন্তির সব থেকে বড় বিশেষজ্ঞ বলে মনে করা হয়। ভিক প্রথমে এই পুরনো লোকগান গাইতে শুরু করে, তারপর সে সিহকের কিংবদন্তি ব্যাখ্যা করে। তার মতে যদি সিহক কাউকে একবার আঁচড়ে দেয়, তাহলে সে জলেই হোক বা স্থলেই হোক বা সমুদ্রে হোক, যে কোনো জায়গায় সেই ব্যক্তিকে সে খুঁজে বের করে উঠতে পারে। শেষ পর্যন্ত সে তার শিকারকে ধরে ফেলে এবং হত্যা করে। তবে ভিক একটা উপায়ও জানায়, যার মাধ্যমে সিহকের হাত থেকে বাঁচা সম্ভব। কিংবদন্তি অনুযায়ী ভুক্তভোগীকে টানা 72 ঘন্টা একটি বড় সিন্দুক বা কাঠের বাক্সের ভেতরে লুকিয়ে থাকতে হবে। এই সময়ের মধ্যে সিহক তাকে খুঁজে পাবে না। আর যদি 72 ঘন্টা পূর্ণ হয়ে যাওয়ার আগেই তার ক্ষত সেরে যায়, তাহলে সিহকের সঙ্গে তার আর কোনো সংযোগ চিরতরে ভেঙে যাবে এবং প্রাণীটি আর কখনো তাকে অনুসরণ করতে পারবে না। তবে ভিক টমকে সতর্ক করে দেয় যে তাকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ কিংবদন্তি অনুযায়ী সিহকের আচরণ অত্যন্ত বিপজ্জনক। ধীরে ধীরে আক্রান্ত ব্যক্তি দুর্বল হয়ে পড়ে এবং এক সময় নিজের শরীর নাড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলে। যদিও বা টম এসব কথায় বেশিরভাগটি সে কুসংস্কার বলে মনে করে, তবুও তার ভেতরে জন্ম নেওয়া ভয়কে পুরোপুরি সে উপেক্ষা করতে পারে না। সেদিন সন্ধ্যায় টমের ছেলে ইভান তাকে জানায় যে মারিসা ফোন করেছিল এবং তাকে ডিপ ফ্যাডিও ডাইনারে দেখা করতে বলেছে। মারিসার নাম শুনে টমের মুখ বদলে যায় এবং মুহূর্তের মধ্যে তার মনটা ভালো হয়ে যায়। দ্রুত সে নিজেকে প্রস্তুত করে ডাইনারের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ এবার সত্যিই মারিসা তার জন্য অপেক্ষা করছিল। দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে সেখানে কথা হয় এবং ধীরে ধীরে তাদের নিজেদের ব্যক্তিগত জীবনের নানান বিষয় একে অপরের সঙ্গে সে ভাগ করতে শুরু করে। কথোপকথনের মাধ্যমে এক পর্যায়ে টম জানে যে তার স্ত্রী আর বেঁচে নেই এবং বহু বছর আগে সে মারা গেছে। সময়ের সঙ্গে সঙ্গে টম ও মারিসার মধ্যে ঘনিষ্ঠতা আরো বেশি বাড়তে থাকে। তাদের আচরণ থেকে স্পষ্ট বোঝা যায় যে দুজনের মধ্যে একটা রোমান্টিক সম্পর্ক গড়ে উঠেছে। তবে কিছুক্ষণ পর টম জানে যে তাকে তার সহকর্মীদের আয়োজিত সানসেট ককটেল অনুষ্ঠানে যোগ দিতে হবে, কিন্তু মারিসা চায় না যে সে চলে যাক, বরং সে ইঙ্গিত দেয় যে টমের সঙ্গে আরো সময় সে কাটাতে চায়। এমনকি একসময় টমের বাড়িতে যাওয়ার কথা সে উল্লেখ করে। তবুও টম তাড়াহুড়ো করে সেখান থেকে বেরিয়ে যায়। এদিকে একটি অন্য দৃশ্য দেখা যায়। রেভারেটস ব্রাইস যেন এক অদ্ভুত সম্মিত অবস্থায় বনের মধ্যে ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি একটি পুরনো কূপের কাছে গিয়ে থেমে যান এবং গভীরভাবে তার ভেতরে তাকিয়ে থাকেন, যেন সেখানে কিছু সে খুঁজে পেয়েছিল। কাছেই টমের ছেলে ইভান তার বন্ধুদের সাথে সময় কাটাচ্ছিল। তাদের মধ্যে কয়েকজন ছিল পর্যটক, বিশেষ করে দ্বীপে বেড়াতে আসা কিছু তরুণী। অথচ এর আগে টম স্পষ্টভাবে ইভানকে বাড়িতে থাকার নির্দেশ দিয়েছিল, কিন্তু শহরের মধ্যে সবচেয়ে দস্যু ছেলেদের মধ্যে একজন হওয়ায় ইভান বাবার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বেরিয়ে এসেছে। হঠাৎ করে রিভার্টেস ব্রাইস তাদের সামনে এসে হাজির হন। তার আচরণ তখনও অস্বাভাবিক ছিল। তিনি বাচ্চাদেরকে সতর্ক করে বলেন যে কাছাকাছি কোথাও অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। এই রহস্যময় সতর্কতা দেওয়ার পর তিনি কোনো ব্যাখ্যা না দিয়ে সেখান থেকে চলে যান। কিন্তু ইভান এবং তার বন্ধুরা কেউই এই সতর্কতাকে গুরুত্ব দেয় না। তারা তো নিজেদের আনন্দ উল্লাসের মধ্যে ব্যস্ত থাকে। অন্যদিকে টম শেষ পর্যন্ত সানসেট ককটেলের অনুষ্ঠানে না গিয়ে বাড়িতে ফিরে যাওয়ারই সিদ্ধান্ত নেয়। বাড়িতে পৌঁছে সে দেখতে পায় যে ভিক এবং পেট্রুসা তার জন্য একাধিক বার্তা রেখে গেছে। পেট্রুসের ভয়েস মেলটাতে বলছিল যে সে জানতে চায় যে কেন টম তার আয়োজিত ককটেল পার্টিতে উপস্থিত হয়নি। এই বিষয়টি পরে খুব গুরুতর হয়ে ওঠে, কারণ পরবর্তী এপিসোডে অনেক ঘটনা এর সঙ্গে জড়িত রয়েছে। টম যখন তার দিনের সব ঘটনা নিয়ে ভাবছিল, তখন হঠাৎ করে তার বাড়ির দরজায় কড়া নাড়া শব্দ শোনা যায়। বাইরে থেকে কেউ তার নাম ডাকতে শুরু করে। সে আর কেউ নয়, সে মারিসা ছিল। কিন্তু টমের মনে সন্দেহ শুরু হয় যে এটা হয়তো মারিসা নয়, হয়তো এটা সিহক এসছে। হয়তো মারিসা সেই রহস্যময় প্রাণীর সঙ্গে কোনোভাবে সম্পর্কিত রয়েছে। এই প্রশ্নের উত্তর না দিয়ে এই দৃশ্যটা শেষ হয়ে যায় এবং দর্শকদের মনে নতুন এক রহস্য জন্ম দেয়,
যে মারিসা কি সত্যি টমকে পছন্দ করে, নাকি তার হাসির আড়ালে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর গোপন সত্য। এই সময়ের মধ্যে টম পুরোপুরি বিশ্বাস করতে শুরু করেছিল যে মারিসাই হয়তো সেই রহস্যময় সি হ্যাগ যে তাকে অনুসরণ করে বেড়াচ্ছে। মারিসা তাকে বোঝানোর চেষ্টা করে যে টমের বাড়ির ঠিকানা তার অফিসের কর্মীদের কাছ থেকে সে পেয়েছে, কিন্তু টম তখনও এতটাই ভয় ও সন্দেহে আচ্ছন্ন ছিল যে সে তার কোনো কথাই শুনতে চায় না। আসলে মারিসা শুধুমাত্র টমের সঙ্গে আরো কিছু সময় কাটাতে এসেছিল এবং আশা করছিল সে হয়তো টমকে তার বাড়ির ভেতরে আমন্ত্রিত জানাবে, কারণ সে টমকে পছন্দ করতে শুরু করেছিল। কিন্তু টমের অদ্ভুত আচরণ তাকে বিব্রত ও কষ্ট দেয়। শেষ পর্যন্ত হতাশ হয়ে মারিসা সেখান থেকে চলে যায়। মারিসা চলে যাওয়ার পর টমের সন্দেহটা আরো বেড়ে যায়। সে বাড়ির প্রধান দরজার সামনে একটি চেয়ার ঠেকিয়ে দেয়, হাতে একটি বেসবল ব্যাট নিয়ে সোফায় বসে পড়ে এবং যেন কোনো আক্রমণের জন্য সে নিজেকে প্রস্তুত করতে থাকে। রাত যত গভীর হয় টম ততই দুর্বল ও অবসন্ন অনুভব করতে শুরু করে। মনে হচ্ছে তার শরীর ধীরে ধীরে অবশ হয়ে যাচ্ছে, ঠিক যেমনটা ভিক আগেই তাকে সতর্ক করে দিয়েছিল। এরপর টম হ্যালুসিনেশন দেখতে শুরু করে। এক মুহূর্তের জন্য সে তার মৃত স্ত্রীকে নিজের পাশে দাঁড়িয়ে থাকতে দেখে, কিন্তু সে শান্তিপূর্ণ দৃশ্য খুবই দ্রুত মিলিয়ে যায়। আর ঠিক তার পরের মুহূর্তেই আমাদের সামনে উপস্থিত হয় সেই ভয়ঙ্কর সি হ্যাগ। দানবটি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে টমের দিকে এগিয়ে আসে এবং তার উপর উঠে বসে। তখন টম প্রায় সম্পূর্ণ অসহায়, কারণ তার শরীর ঠিকমতো নড়াচড়া করতে পারছিল না। কিংবদন্তিতে যেমন বলা হয়েছিল, সি হ্যাগ এসে সরাসরি তার মুখের ওপর বসে পড়ে। বাঁচার জন্য টম লড়াই করতে শুরু করে। নিজের শরীরে অবশিষ্ট সামান্য শক্তি ব্যবহার করে সে সোফার রিক্লাইনের লিভারটা টেনে দেয়। হঠাৎ আসনের ভঙ্গি বদলে যাওয়ায় সি হ্যাগ ছিটকে পেছনে পড়ে যায়। সুযোগটি কাজে লাগিয়ে টম মেঝের উপর দিয়ে নিজেকে টেনে টেনে বাথরুমে ঢুকে পড়ে, কিন্তু সি হ্যাগও তার পিছু নেয় এবং আক্রমণ শেষ করার জন্য সে বাথরুমে পর্যন্ত পৌঁছে যায়। ঠিক যখন মনে হচ্ছে যে টমের আর বাসার কোনো আশা নেই, তখনই হঠাৎ ভিক সেখানে এসে হাজির হয়। এক মুহূর্ত দেরি না করে ভিক নিজের বন্দুক বের করে সি হ্যাগকে গুলি করে। গুলিটি সি হ্যাগকে আঘাত করতেই সেটি বিস্ফোরিত হয়ে যায় এবং কালো ছত্রাকের মতো সারা ঘরে ছড়িয়ে পড়ে। এইভাবেই ভিক টমের জীবন বাঁচাতে সক্ষম হয়। নিজের চোখে এই ভয়ঙ্কর প্রাণীটিকে দেখার পর টম আর দ্বীপের অতি প্রকৃত গল্পগুলোকে অস্বীকার করতে পারে না। অবশেষে সে বিশ্বাস করতে শুরু করে যে স্থানীয়দের বলা ভয়ঙ্কর কিংবদন্তিগুলোর পেছনে সত্যি কিছু বাস্তবতা লুকিয়ে রয়েছে। পরে টম রেভারেন্ড ভাইসের একটি ভয়েস মেল পায়। মেসেজটির মধ্যে ভাইস জানায় যে সত্যটা জেনে গেছে। সে গভীরভাবে অনুতপ্ত এবং আশা করে যে ঈশ্বর তাকে ক্ষমা করবেন। এই রহস্যময় বার্তাটি দ্বীপের গোপন সত্য সম্পর্কে আরো নতুন প্রশ্নেরও জন্ম দেয়। একই সময় পুলিশের রেডিওতেও একটি জরুরি বার্তা এসে পৌঁছায়। শেরিফ দ্রুত অতিরিক্ত ইউনিট পাঠানোর অনুরোধ চাইছিল, কারণ ককটেল পার্টিতে একটি গুরুতর ঘটনা ঘটেছে। এতে স্পষ্ট হয়ে যায় যে সেখানে ভয়ঙ্কর কিছু ঘটেছিল, কিন্তু ককটেল পার্টিতে আসলে কি হয়েছিল তার উত্তর মিলবে পরবর্তী এপিসোডে। এইভাবে এপিসোড 3ও শেষ হয়ে যায়। এপিসোড 4 শুরু হয় আগের এপিসোডের ঘটনাগুলো 4 দিন আগে ফিরে গিয়ে। প্রথমে আমরা দেখি প্রেট্যুষা একটি বই সংগ্রহণে ভ্যানের পাশে দাঁড়িয়ে কাজ করছে। তার দায়িত্ব হলো স্থানীয় বাসিন্দাদের দান করা বই সংগ্রহ করা এবং সেগুলো ভ্যানের ভেতরে সুন্দরভাবে সাজিয়ে রাখা। কাজ করার সময় সে দূর থেকে একদল মহিলাদের দিকে তাকিয়ে থাকে। খুব সহজেই বোঝা যায় যে ওই মহিলারা তাকে বিশেষ পছন্দ করে না, বরং তারা প্রায় তাকে নিয়ে ঠাট্টা করে এবং তার সঙ্গে মেলামেশা এড়িয়ে চলে। দান কর বইগুলোর মধ্যে প্যাট্রুসা একটি অদ্ভুত সেলফ হেল্প বই বলে খুঁজে পায়, যার নাম হলো ইয়োর টার্ন। বইটি লিখেছিল লুসি ফোর্স। বইটির মূল ধারণা হলো একজন মানুষ চাইলে নিজের পুরনো পরিচয়কে পিছনে ফেলে সম্পূর্ণ নতুন একটা মানুষে পরিণত হতে পারে। প্যাট্রুসা বইটাকে সেলফ হেল্প বিভাগে রেখে আবার নিজের কাজে মন দেয়। সেদিন সন্ধ্যায় প্যাট্রুসা তার বন্ধু লেননের আয়োজিত একটি পার্টিতে যায়, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতে পারে লেনর তাকে দেখে মোটেও খুশি নয়। প্যাট্রুসা সবার সঙ্গে বন্ধুত্বপূর্ণ কথা বলার চেষ্টা করে, কিন্তু কেউই তাকে খুব একটা বেশি গুরুত্ব দেয় না। অধিকাংশ মানুষ তাকে উপেক্ষা করে বা কথা বলা এড়িয়ে চলে। পার্টিতে তার পরিচয় হয় সেলভি নামে এক মহিলার সঙ্গে, যিনি মাত্র কয়েক মাস আগেই দ্বীপে এসে বসবাস শুরু করেছিল। নতুন হওয়ায় সেলভি দ্বীপের অতীত সম্পর্কে তেমন কিছু জানে না এবং তাই সে পেট্রুসাকে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে। এক পর্যায়ে সেলভি জানতে চায় বহু বছর আগে দ্বীপে কয়েকজন কিশোরী মেয়ের রহস্যজনক হত্যার গল্পগুলো সত্যি কিনা। পেট্রুসা জানায় যে ঘটনাগুলো সত্যি ঘটেছিল এবং এরপর সে পুরো ঘটনা ব্যাখ্যা করতে শুরু করে। তার মতে যখন সে ছোট ছিল তখন তার স্কুলের অনেক মেয়ে অদ্ভুত ফোন কল পেত। ফোন ধরলেই ওপাশ থেকে শুধুমাত্র ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যেত, তারপর হঠাৎ করে কলটা কেটে যেত। পেট্রুসার বিশ্বাস ছিল যে সেই ফোন কলগুলোর সঙ্গে রহস্যময় বুগিমানের সম্পর্ক জড়িয়ে রয়েছে। এরপর সে নিজের শৈশবে এক ভয়ঙ্কর স্মৃতির কথা বলে। এক রাতে যখন সে বাড়িতে একা ছিল তখন তার নিচতলায় কারো চলাফেরার শব্দ সে শুনতে পায়। তার বিশ্বাস ছিল সেটি ছিল বুগিম্যান। এই বুগিম্যানই তাকে খুঁজতে এসেছিল।
ভয়ে ছোট্ট পেট্টুসা দৌড়ে নিজের ঘরে চলে যায় এবং বিছানার নিচে সে লুকিয়ে পড়ে। তার ধারণা এই সিদ্ধান্তই তার জীবন বাঁচিয়েছিল। যদি সে সময় মতো লুকাতে না পারত তাহলে অন্য নিখোঁজ মেয়েদের মতো সেও হয়তো আর বেঁচে থাকতো না। ঠিক যখনই পেট্টুসা তার এই গল্পগুলো বলছিল তখন আরেকটি মহিলা তার গায়ে ভুল করে জল ফেলে দেয়। কাপড় পরিষ্কার করার জন্য পেট্টুসা বাথরুমে যায়, কিন্তু ফিরে এসে একটা অস্বস্তিকর দৃশ্য সে দেখতে পায়। পার্টির প্রায় সব মহিলারই নিজেদের মধ্যে ফিসফিস করে কথা বলছে এবং বিচারমূলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। কিছুক্ষণের মধ্যে এই কারণ পরিষ্কার হয়ে যায়। গত 25 বছর ধরে পেট্টুসা প্রায় সবার কাছে একই গল্প বলে এসেছে যে একসময় বুগিম্যান তার পিছু নিয়েছিল এবং সে অল্পের জন্য বেঁচে গিয়েছিল। দ্বীপের অনেক মানুষই এই বিষয়টাকে ভালোভাবে নেয় না, কারণ সেই সময় সত্যি অনেক কিশোরী মেয়ের প্রাণ হারিয়েছিল। অবশেষে এক মহিলা সরাসরি তার মুখোমুখি হয়। সে রাগে কণ্ঠে জানায় যে সেই নিহত মেয়েদের মধ্যে কয়েকজন ছিল তার ঘনিষ্ঠ বন্ধু। এরপর সে পেট্টুসাকে অভিযুক্ত করে যে সহানুভূতি ওর মনোযোগ পাওয়ার জন্য সে বছরের পর বছর ধরে এই ট্র্যাজেডিকে ব্যবহার করে আসছে। তার মতে পেট্টুসা নিজেকে অ্যাটেনশন পাওয়ার জন্য এই সমস্ত গল্পগুলোকে বারবার সবার কাছে বলে বেড়ায়। এই অভিযোগগুলো থেকে স্পষ্ট হয়ে যায় যে কেন দ্বীপের এত মানুষ পেট্টুসাকে অপছন্দ করে এবং কেন বহু বছর ধরে সেখানে বসবাস করেও সে যেন সবার কাছে একই বহিরাগত হয়ে আছে। পার্টি শেষ হওয়ার পর সে মন খারাপ হয়ে বাড়িতে ফিরে চলে যায়, কিন্তু বাড়িতে ঢুকে সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করে। সেই রহস্যময় সেলফ হেল্প বই ইয়োর টার্ন তার ঘরের মেঝেতে পড়ে আছে। কৌতূহল হয়ে পেট্টুসা বইটি পড়তে শুরু করে। বইটির প্রথম অনুশীলনীতে একটি সহজ প্রশ্ন করা হয়, নিজের কোন বিষয়গুলো তোমার ভালো লাগে এবং কোন বিষয়গুলো ভালো লাগে না। পেট্টুসা সেখানে লেখে যে সে একজন উদার ও দয়ালু মানুষ, কিন্তু একই সঙ্গে সে স্বীকার করে যে তার সবথেকে বড় দুর্বলতা হলো অন্য মানুষ তার সম্পর্কে কি ভাবছে তার নিয়ে অতিরিক্ত চিন্তা করা। এরপর বইটি তাকে নিজের নিরাপত্তাহীনতা ও গভীরতম ভয়গুলো একটি তালিকা তৈরি করতে বলে। সব অনুশীলন শেষ করার পর এমন একটি অধ্যায়ে সে পৌঁছে যায় যেখানে বলা হয়েছিল কিভাবে মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করা যায় এবং যারা তাকে অপছন্দ করে তাদের মন কি করে জয় করা যায়। বইটির মতে সবচেয়ে কার্যকর উপায় হলো একটি স্মরণীয় ককটেল পার্টির আয়োজন করা, কারণ মানুষ সবসময় সেই আত্মবিশ্বাসী ব্যক্তিদের মনে রাখে যারা সবাইকে একত্রিত করতে পারে। এই ধারণাই পেট্টুসাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। সে সঙ্গে সঙ্গে একটি বিশাল ককটেল পার্টি আয়োজনের সিদ্ধান্ত নেয়। এরপর সে আসন্ন সানসেট ককটেল ইনভেন্টরের সম্পূর্ণ দায়িত্ব নিজের হাতে তুলে নেয়। যদিও অনুষ্ঠানটি মূলত মেয়েদের অফিস পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল, শুধু তাই নয়, সে অনুষ্ঠানের নাম বদলে পেট্রুসার ককটেল পার্টি রেখে দেয়। অনুষ্ঠানের জন্য বেছে নেওয়া হয় স্যালি ডুয়েল রেস্টুরেন্ট। পেট্রুসা চায় সবকিছু নিখুঁত হোক, খাবার, পানীয়, সঙ্গীত, সাজঢাজ এবং বিনোদন সবকিছু। তাই সে তার সহকর্মীদের বিভিন্ন দায়িত্ব দিতে শুরু করে, কিন্তু সমস্যাটি হলো তার কথাবার্তা অনুরোধের চেয়ে আদেশের মতো বেশি শোনায়। উদাহরণস্বরূপ সে ডেলকে জানিয়ে দেয় যে পার্টিতে তাকে নিজের দায়িত্ব পালন করতে হবে, যদিও ডেলের ডিজে হিসাবে কোনো অভিজ্ঞতাই ছিল না। এরপর পেট্রুসা পুরো শহরে আমন্ত্রণ পত্র ও RSVP বার্তা পাঠাতে শুরু করে। রহস্যময় বইটি লেখা প্রতিটি নির্দেশনা সে অক্ষরে অক্ষরে অনুসরণ করে। ধীরে ধীরে সে নিখুঁত পার্টি আয়োজনের চিন্তায় এক প্রকার আচ্ছন্ন হয়ে পড়ে। খুব দ্রুতই প্রস্তুতি পুরোদমে শুরু হয়ে যায়। এমনকি যেসব মহিলারা আগে তাকে অপমান করেছিল এবং উপেক্ষা করেছিল তাদেরও সেই ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানায়, কারণ মনের গভীরে সে বিশ্বাস করে এই পার্টি হয়তো মানুষের চোখে তার ভাবমূর্তিকে একদম বদলে দেবে এবং বহু বছর ধরে যে স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা সে খুঁজে বেড়াচ্ছে অবশেষে তাকে তা এনে দেবে। কিন্তু পেট্রুসা বুঝতে পারছিল না যে সেই রহস্যময় বইটি ধীরে ধীরে তাকে তার চিন্তাভাবনা ও আচরণকে প্রভাবিত করেছে এবং তাকে এমন একটা অন্ধকার পথের দিকে ঠেলে দিচ্ছে যা পরিণতি তার কল্পনার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। অবশেষে যখন পার্টি শুরু হয় তখন পেট্রুসার জন্য অপেক্ষা করছিল এক বড় হতাশা। সে মোট 156 জনকে আমন্ত্রণ জানিয়েছিল, কিন্তু তাদের মধ্যে মাত্র 3 জনই সেখানে রেসপন্স করেছিল। আর পার্টি শুরু হওয়ার পর হাতে গোনা কয়েকজন স্থানীয় বাসিন্দা ছাড়া আর কেউ আসেনি। আসলে অনুষ্ঠান শুরু হওয়ার আগেই পেট্রুসার আচরণ অনেককে অস্বস্তিতে ফেলতে শুরু করেছিল। মেয়রের অফিসের বেশ কয়েকজন কর্মী তার ভয়ে ভীত হয়ে পড়েছিল, কারণ সে পার্টিটাকে একদম নিখুঁত করা ব্যাপারে একেবারে আচ্ছন্ন হয়ে গেছিল। এদিকে পেট্রুসা দিনের পর দিন শহরের একই জায়গায় বসে শুধুমাত্র পার্টির পরিকল্পনা নিয়ে লেখা বই পড়তে থাকে। এমনকি এক পর্যায়ে একজন সেফ সিসিটিভি ফুটেজে লক্ষ্য করে যে পেট্রুসা ঘন্টার পর ঘন্টা একই জায়গায় বসে থাকে এবং প্রায় সম্মোহিত অবস্থার মতো সে একটি বইয়ের দিকেই তাকিয়ে থাকে, কিন্তু খুব একটা নড়াচড়া করে না। পার্টির রাতে পেট্রুসা নিজেকে এমন ভাবে প্রস্তুত করে যেন কোনো রাজকীয় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন। সে মাথায় একটা অদ্ভুত ক্রাউন পরে এবং অনুষ্ঠানের প্রতিটি খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত যত্ন নিয়ে সাজিয়ে তোলে। রোজমেরি খুব দ্রুত বুঝতে পারে যে পেট্রুসা বিষয়টিকে স্বাভাবিক সীমার অনেক বাইরে নিয়ে গেছে।
তাই সে তাকে সতর্ক করার চেষ্টা করে। রোজমেরি বলে যে প্র্যাটুসা পার্টিটিকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। সে আরো উল্লেখ করে যে প্র্যাটুসা যেসব জিনিসে অর্ডার করে রেখেছে সেগুলো অনেকগুলি অদ্ভুত এবং একেবারে অপ্রয়োজনীয়, এমনকি তার মাথার ক্রাউনটাও বেশ অস্বাভাবিক দেখাচ্ছে। কিন্তু প্র্যাটুসা এই সমালোচনা মোটেও ভালোভাবে নেয় না, বরং সে সঙ্গে সঙ্গে রোজমেরির ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর সে ডেলের ওপরও রাগ ঝাড়ে, কারণ ডেল নিজের কাজ ঠিকমতো করতে পারছিল না। অথচ বাস্তবতা হলো ডেল কখনোই ডিজে সম্পর্কে কোনো রকম অভিজ্ঞতা তার ছিল না। প্র্যাটুসা জোর করে তাকে এই দায়িত্ব দিয়েছিল। রাত যত এগোতে থাকে প্র্যাটুসা হতাশা তত বাড়তে থাকে। পার্টি শুরু হয়ে গিয়েছিল, কিন্তু উপস্থিত মানুষের সংখ্যা অত্যন্ত কম। শহরের মাত্র কয়েকজন স্থানীয় বাসিন্দারা এসেছিল, আর বেশিরভাগই টেবিল খালি পড়ে আছে। যে মানুষটি নিজেকে সমস্ত আশা, পরিশ্রম, সময় ও আবেগ এই অনুষ্ঠানের পেছনে ব্যয় করেছে, তার কাছে এই দৃশ্যটা এক দুঃস্বপ্নের মতো ছিল। রহস্যময় ইয়র্টান বইটা তাকে বিশ্বাস করিয়েছিল যে একটি নিখুঁত পার্টি আয়োজন করতে পারলে সবাই তাকে প্রশংসা করবে, এবং অবশেষে সে সেই গ্রহণযোগ্যতা পাবে যা সে বছরের পর বছর ধরে খুঁজে বেড়াচ্ছিল। কিন্তু ধীরে ধীরে সে বুঝতে শুরু করে যে সেই বাস্তবটা আর কল্পনার মতো নয়। আর তার হতাশা যত বাড়তেই থাকে ততই স্পষ্ট হয়ে ওঠে যে রহস্যময় বইটির প্রভাব তাকে ধীরে ধীরে বাস্তব থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে, এমনকি এক মানসিক অবস্থার দিকে ঠেলে দিচ্ছে যা ক্রমশ আরো অস্বাভাবিক ও বিপজ্জনক হয়ে উঠছে। এই অনুষ্ঠানে টমেরও আসার কথা ছিল। তার পরিস্থিতি খুবই খারাপ দেখে প্যাটুসা রাগে ফুঁসতে ফুঁসতে টমকে ফোন করে এবং ক্ষুদ্র ভয়েস মেল পাঠায় এবং দ্রুত পার্টিতে আসতে বলে। বন্ধুরা, এই ভয়েসমেলটি আমরা আগে এপিসোডে টমের ফোনে শুনেছিলাম, যখন সে মারিসার সঙ্গে দেখা করে বাড়ি ফিরেছিল। এর অর্থ হলো আগে দুটো এপিসোডে টমের সঙ্গে যা যা ঘটনা ঘটছিল এবং প্যাটুসার এই ককটেল পার্টি, দুটো ঘটনা একই রাতে ঘটেছিল। যাই হোক, প্যাটুসার পার্টি কার্যত ব্যর্থ হতে চলছিল, কিন্তু ঠিক তখনই তার কয়েকজন বন্ধু অনুষ্ঠানে এসে পৌঁছায়। নিজেকে আত্মবিশ্বাসী এবং আকর্ষণীয় দেখানোর জন্য প্যাটুসার ডান্স ফ্লোরে নেমে নাচতে শুরু করে, কিন্তু হঠাৎ গানের মাঝখানে বিজ্ঞাপন বাজতে শুরু করে, কারণ ডেল যে মিউজিক অ্যাপ ব্যবহার করছিল তার প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছিল না। এই বিব্রতকর মুহূর্তের পর হঠাৎ করে একদল তরুণ তরুণী পার্টিতে আসতে শুরু করে। তাদের আগমনের মুহূর্তের মধ্যেই পরিবেশ অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে। প্র্যাটুসা সবাইকে ক্র্যাব কেক পরিবেশন করে এবং এরপর এক যুবকের সঙ্গে সে কথা বলতে শুরু করে যে তাকে বেশ পছন্দ করেছে বলে মনে হয়। এর কিছুক্ষণ পর প্র্যাটুসা সরাসরি তার বন্ধুদের টেবিলে গিয়ে বসে এবং তাদের সামনে একটা প্রশ্ন ছুড়ে দেয়, তারা তাকে এত অপছন্দ কেন করে। অবশেষে লেনোর মুখ খোলে। সে জানায় বুগিম্যানের সেই ভয়াবহ ঘটনার সময় তার অনেক বন্ধু মারা গিয়েছিল, কিন্তু সেই ভুক্তভোগীদের স্মরণ করার বদলে প্র্যাটুসা পুরো ঘটনাটা নিজের ব্যক্তিগত গল্পে পরিণত করেছে এবং নিজেকেই কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। এরপর লেনোর তার বন্ধু স্যামান্থার কথা বলে। তার মতে স্যামান্থা বুগিম্যানের আক্রমণের শিকার হয়েছিল এবং প্রাণ বাঁচানোর জন্য একটি কাপড় শুকনো মেশিনের ভেতর লুকিয়ে গেছিল, কিন্তু বুগিম্যান সেই ড্রায়ারটা চালু করে দেয়, যার ফলে স্যামান্থার মৃত্যু হয় এক ভয়ঙ্কর ও মর্মান্তিক উপায়। এরপর লেনোর আরেক বন্ধু জিনের কথা উল্লেখ করে। জিন পালানোর জন্য একটা ঢাকা দেওয়া সুইমিং পুলের ভেতরে লুকিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত বুগিম্যান ইতিমধ্যে পুলের ভেতরেই ছিল, ফলে জিনও নিজের জীবন হারায়। এই পর্যায়ে এসে লেনোর পুরোপুরি ধৈর্য হারিয়ে ফেলে এবং প্যাট্রুসার উপর চিৎকার করতে শুরু করে। সে সরাসরি বলে যে বিছানার নিচে লুকিয়ে থেকে বেঁচে যাওয়ার গল্পটা সম্পূর্ণ মিথ্যা। লেনোরের মতে সেই রাতে অসংখ্য নিরাপদ মেয়ে প্রাণ হারিয়েছিল, অথচ প্যাট্রুসা গত 25 বছর ধরে সেই ট্র্যাজেডিকে নিজের ব্যক্তিগত গল্পে পরিণত করে এসেছে এবং নিজেকে সেই ঘটনার প্রধান চরিত্র হিসেবে তুলে ধরেছে। আর লিনোরের ভাষায় এটাই আসল কারণ যে কারণে শহরের অধিকাংশ মানুষ প্যাট্রুসাকে অপছন্দ করে এবং তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। এরপর লেনোর প্যাট্রুসার মাথায় থাকা অদ্ভুত ক্রাউনটা নিয়েও উপহাস করতে শুরু করে। এসব কথা শুনে প্যাট্রুসা ভীষণভাবে আঘাত পায় এবং চোখের জল নিয়ে রান্নাঘরের দিকে চলে যায়। সেখানে গিয়ে সে একা একা কাঁদতে থাকে, কিন্তু কান্নার মাঝেই তার চোখ পড়ে সেই রহস্যময় পার্টি পরিকল্পনা বইটির ওপর। বই অনুযায়ী এবার পরবর্তী ধাপের সময় এসে গেছে। সেখানে লেখা ছিল এখন অতিথিদের জন্য পাঞ্চ পরিবেশন করতে হবে, বিশেষ পানীয় যা প্র্যাটুসা আগেই প্রস্তুত করে রেখেছিল। এক মুহূর্ত দেরি না করে প্র্যাটুসা একটি বড় পাত্র ভর্তি পাঞ্চ নিয়ে বাইরে যায় এবং অতিথিদের পরিবেশন করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে সবাই সেই পানীয় পান করতে থাকে। ধীরে ধীরে পুরো পার্টির পরিবেশটা অদ্ভুত ভাবে বদলে যেতে শুরু করে। সঙ্গীত বাজছে, মানুষ নাচছে, সবাই যেন হঠাৎ করে প্রচন্ড আনন্দে মেতে উঠেছে। অবাক করার বিষয় হলো যেসব বন্ধু কিছুক্ষণ আগে প্যাট্রুসাকে
অপমান করছিল তারা এখন তার সঙ্গে হাসি খুশি ভাবে নাচতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা, বইটার নির্দেশনা এখানেই শেষ হয়নি। এরপর সেখানে লেখা ছিল এবার টোস্ট বা আনুষঙ্গিক বক্তব্য দেওয়ার সময়, অর্থাৎ এখন প্যাট্রুসা সবাইকে সামনে দাঁড়িয়ে একটি বক্তৃতা দিতে হবে। প্যাট্রুসা সবাইকে পার্টিতে আসার জন্য ধন্যবাদ জানায় এবং তারপর বইয়ে লেখা কথাগুলো অনুসরণ করে নিজের বক্তব্য শুরু করে। সামনে দাঁড়িয়ে থাকা সবারই হাসি মুখে কথা শুনতে থাকে, কিন্তু ঠিক তখনই দর্শকরা একটা ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করে। যখন তাদের প্রতিফলন দেখা যায় তখন দেখা যায় সবার মুখ অস্বাভাবিকভাবে হাঁ হয়ে আছে, যেন তারা কোনো সম্মোহনের প্রভাবে আছে অথবা কোনো আনন্যাচুরাল শক্তি তাদেরকে নিয়ন্ত্রণ করছে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তেই স্পষ্ট হয়ে যায় যে এখানে কিছু একটা ভীষণ ভুল হচ্ছে। প্যাট্রুসার বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই ধীরে ধীরে বাইরে থাকা একটি অগ্নিকুণ্ডের দিকে হাঁটতে শুরু করে। অতিথিরা প্যাট্রুসাকেও তাদের সঙ্গে যেতে বলে, কিন্তু সে জানায় যে আগে রান্নাঘরে কিছু কাজ দেখে আসবে, তারপর সে বাইরে যাবে। রান্নাঘরে ঢুকতেই সে দেখে সেখানে রোজমেরি তার জন্য অপেক্ষা করছিল। রোজমেরি তাকে বলে যে সে সত্যি প্যাট্রুসাকে সমর্থন করতে চেয়েছিল এবং পার্টিটিকে সফল করার জন্য তারা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু প্যাট্রুসা যা করেছে তার সঙ্গে সে একমত হতে পারছে না। সে আবার প্যাট্রুসার মাথায় অদ্ভুত ওই ক্রাউনটার কথা তোলে এবং বলে এটি একেবারেই স্বাভাবিক দেখাচ্ছে না। এই কথা শুনে প্যাট্রুসা আবার রেগে যায়, কিন্তু তাদের তর্ক আরো এগোনোর আগে হঠাৎ করে শহরের সেফ বাসার সেখানে এসে উপস্থিত হয়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে বাসার এখানে কি করে এলো। আসলে অনুষ্ঠান স্থল থেকে অতিরিক্ত শব্দের অভিযোগ করা হয়েছিল। এই অভিযোগে তদন্ত করতে সে সেখানে এসেছিল, কিন্তু রান্নাঘরে ঢুকেই বাসার যা দেখে তা দেখে সে পুরোপুরি স্তম্ভিত হয়ে যায়। প্যাট্রুসা সেখানে কোনো স্বাভাবিক খাবার প্রস্তুত করছিল না, বরং রান্নাঘরের চারপাশে ছড়িয়ে ছিল কাঁটা ছেঁড়া কাক, খরগোশ এবং আরো বিচ্ছিন্ন প্রাণীর বডি পার্টস। হ্যাঁ বন্ধুরা, ঠিক এই মুহূর্তেই মনে হয় যেন প্যাট্রুসা নিজের চেতনাটা কিছুটা ফিরে আসে। সে হঠাৎ উপলব্ধি করে যে মাথায় থাকা জিনিসটা কোনো সুন্দর টিয়ারা নয়, ওটা আসলে বিভিন্ন প্রাণীর শিং দিয়ে তৈরি একটা ভয়ঙ্কর মুকুট। এরপর আশেপাশে তাকিয়ে এসে আরো ভয়ঙ্কর সত্য আবিষ্কার করে। যেসব সাজসজ্জা ও আয়োজন এতক্ষণ সুন্দর পার্টির সাজ বলে মনে করছিল, সেগুলো মোটেও স্বাভাবিক না। পুরো জায়গাটি দেখতে বরং কোনো অন্ধকার আচার বা কালা জাদুর অনুষ্ঠান স্থান বলে মনে হচ্ছে। চারিদিকে অদ্ভুত প্রতীক, ভয়ঙ্কর বস্তু ও রহস্যময় সাজসজ্জা ছড়িয়ে রয়েছে। সবকিছু যেন এক গোপন শয়তানি আচার অনুষ্ঠানের অংশ। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো অতিথিরা যে পাঞ্চ পান করছিল সেটি সম্ভবত ব্ল্যাক ম্যাজিক রিচুয়ালের সঙ্গে জড়িত। এই মুহূর্তে এসে স্পষ্ট হয়ে যায় যে প্যাট্রুসা অজান্তে একটা রিচুয়াল ক্রিয়েট করে দিয়েছিল, যেটা সে জানতো না। অতিথিরা এতক্ষণ যে ড্রিঙ্কটা পান করছিল সেটি কোনো সাধারণ পানীয় ছিল না, বরং তার মধ্যে বিভিন্ন প্রাণীর বডি পার্টস ও আরো কিছু ভয়াবহ উপাদান মিশিয়ে রাখা হয়েছিল। কিন্তু এর থেকে বড় চমক তো এখনো বাকি ছিল। প্যাট্রুসা এতক্ষণ যে বইটি অনুসরণ করছিল সেটি আসলে ইয়র্টার নামে কোনো সেলফ হেল্প বই ছিলই না। ওটি ছিল বহু পুরনো ডাইনিবিদ্যা ও কালা জাদুর একটা বই। বইটির পাতায় অন্ধকারে আচার অনুষ্ঠান এবং রহস্যময় জাদুবিদ্যার বিভিন্ন চিত্র ও নির্দেশনা ছিল, কিন্তু প্যাট্রুসা না বুঝে সেখানকার প্রতিটি ধাপ অক্ষরে অক্ষরে অনুসরণ করে ফেলেছে। বইটির শেষের নির্দেশনা অনুযায়ী পার্টিতে উপস্থিত সবাইকে শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডের চারপাশে জড়ো হতে হবে এবং তারপর ধীরে ধীরে সমুদ্রের দিকে হেঁটে যেতে হবে। এই ভয়ঙ্কর সত্য বুঝতে পেরিয়ে প্যাট্রুসা দৌড়ে বাইরে বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে তাকে সমস্ত অতিথি যেন সম্মোহিত হয়ে মানুষের মতো ধীরে ধীরে সমুদ্রের পানির দিকে এগিয়ে যাচ্ছে। প্যাট্রুসা প্রাণপণ চেষ্টা করে যে সবাইকে থামানোর, কিন্তু তার কথা কেউ শোনে না। তারা সবাই যেন সেই অশুভ আচার অনুষ্ঠানের প্রভাবে সম্পূর্ণ নিয়ন্ত্রিত হয়ে পড়েছে। কিছুক্ষণ পর সেরিফও সেখানে পৌঁছে যায় এবং জনতাকে থামানোর চেষ্টা করে, কিন্তু মানুষের সংখ্যা এতটাই বেশি ছিল যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে ওঠে না। শেষ পর্যন্ত সে নিজের ওয়াকিটকির মাধ্যমে অতিরিক্ত সহায়তা করার জন্য জরুরি বার্তা পাঠায়। বন্ধুরা, এটাই সেই জরুরি কল। অবশেষে প্যাট্রুসা বুঝতে পারে যে এই পুরো বিপর্যয়ের জন্য দায়ী সেই অভিশপ্ত বইটা। সে সঙ্গে সঙ্গে ওই দ্রুত অগ্নিকুণ্ডের দিকে ছুটে যায় এবং বইটিকে আগুনের দিকে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন এক অদ্ভুত ঘটনা ঘটে। সে কোনোভাবে বইটিকে হাত থেকে ছাড়তে পারে না। মনে হয় যেন বইটি তার হাতের সঙ্গে লেগে আছে। আর কোনো উপায় না দেখে প্যাট্রুসা বই সহ নিজের হাত দিয়ে আগুনের ভেতর ঢুকিয়ে দেয়। ধীরে ধীরে বইটির পাতাগুলো পড়তে শুরু করে এবং সেটা সুপারন্যাচুরাল শক্তিটাও আস্তে আস্তে দুর্বল হতে থাকে। অবশেষে সমস্ত শক্তি দিয়ে প্যাট্রুসা অভিশপ্ত বইটাকে অগ্নিকুণ্ডের মধ্যে ছুঁড়ে ফেলতে সক্ষম হয়।
বইটি আগুনে পড়ার সঙ্গে সঙ্গে শিখা আরো প্রবল হয়ে ওঠে এবং সেই অশুভ আচার ভেঙে যেতে শুরু করে। ঠিক তখনই সমুদ্রের জলে দাঁড়িয়ে থাকা মানুষগুলো ধীরে ধীরে তাদের নিজেদের চেতনা ফিরে পেতে শুরু করে। সবার জ্ঞান ফিরতে লেনোর সঙ্গে সঙ্গে পেট্রুসাকে গিয়ে দোষারোপ করে। তার বিশ্বাস পুরো বিপর্যয়ের জন্য পেট্রুসাই দায়ী, কারণ পার্টির আয়োজন করেছিল পেট্রুসাই, আর অজান্তে সে সবাইকে এই ভয়ঙ্কর আচার অনুষ্ঠানের মধ্যে নিয়ে এসেছিল। তবে পেট্রুসা নিজেও ঘটনার কারণে সম্পূর্ণ ভেঙে পড়ে। সে কখনই কাউকে ক্ষতি করতে চায়নি, তার একমাত্র ইচ্ছা ছিল মানুষ যেন তাকে পছন্দ করে এবং তাকে গ্রহণ করে। কিন্তু মানুষের স্বীকৃতি পাওয়ার সেই মরিয়া আকাঙ্ক্ষায় তাকে অভিশপ্ত বইটির প্রভাবের কাছে দুর্বল করে তুলেছিল। এখন বইটি ধ্বংস হয়ে গেছে এবং ভয়াবহ দুঃস্বপ্নেও সমাপ্তি ঘটেছে। তবুও এই ঘটনার মানসিক ক্ষত, অপরাধবোধ এবং কষ্ট হয়তো পেট্রুসা ও শহরের অন্যান্য মানুষের মন থেকে কোনোদিনও পুরোপুরিভাবে মুছে যাবে না। তো এই ছিল আমাদের এই ভিডিওতে উইডোজ বের এপিসোড 3 আর এপিসোড 4 এর পুরো গল্পটা। নেক্সট ভিডিওতে আমি এপিসোড 5 আর এপিসোড 6 এক্সপ্লেনেশন ভিডিওটা নিয়ে আসবো। আর আমি রেকমেন্ড করবো আপনাদেরকে যে আপনারা প্লিজ সিরিজটি নামিয়ে একবার অতি অবশ্যই দেখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা দেখছিলেন হরর টিউব বাংলা।